সন্ধ্যায় বিরাট এক চায়ের আসর বসেছে কারদার বাড়ির সুবিশাল ছাদে। লালচে আকাশের নিচে মাদুর পেটে গোল হয়ে বসেছে সবাই। সামনে রাখা বড় বড় ডিশে ধোয়া ওঠা সিঙ্গারা, মচমচে চিকেন পকোড়ার মাটির ভাজে সুগন্ধিত এলাচি চা। কারদার বাড়ির ছোটরা আর সমবয়সীরা কাজিনরা মিলে এখানে আড্ডায় মেতেছে, আর মুরব্বীরা নিচে ড্রয়িং রুমে নিজেদের গল্পে মগ্ন। ছাদের এই আসরে রয়েছে রাহাত, আদাত, মিথিলা, কিঞ্জা, অভ্রু আর আমাদের 10ই মেয়ে মেঘ। আজ নতুন করে এই দলে যুক্ত হয়েছে কিঞ্জার 2 মামাতো বোন সুচি, মীরা আর একই ভাই তৃষা। সিঙ্গারা মুখে পুরো আদর হঠাৎ লাফিয়ে উঠে বলে, এই চল সবাই মিলে ট্রুথ আর ডেয়ার খেলি। আদরের এই প্রস্তাব শুনে আর মামাতো বোন সুচির মুখটা কেমন জানি ঝাঁকিয়ে বলল, ধুর, এই গোমটা বড় সকালে সেকেলের আনস্মার্ট, কেমন অদ্ভুত লাগে খেলতে। সুচি এমন ন্যাকা ছিটকানো ভাব দেখে আদর মনে মনে চরম বিরক্ত হলো। সে সুচির অলক্ষ্যে এক হাত দিয়ে মুখ ভেঙচে বিড়বিড় করে বলল, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা ভাত কত। সুচি এমন লাজুক মন্তব্য শুনে কিঞ্চিরা মিষ্টি হেসে বেশ কড়া টেনে বলল, গোমরা সেকালে নাকি অদ্ভুত, তা জানি না সুচি, তবে আমার এটাই খেলা। তুই যদি খেলতে না চাস তবে ওই দেখ কোনায় দোতলায় খালি আছে, ওখানে গিয়ে শান্তিতে বসে মোবাইল টিপতে পারিস, কেউ বারণ করবে না। দোলনা দেখিয়ে সুচিকে এক হাত দিয়ে বিদায় করার ভঙ্গি করে কিঞ্জার আদরের দিকে তাকিয়ে বলে, এই আদর ভাইয়া, আর দেরি করিস না, খেলা শুরু কর। সুচির গায়ের রং অত্যাধিক ফর্সা হওয়ায় সে যে কিঞ্জার এমন অপমানের আগে লাল হয়ে গেছে তার দূর থেকেই বসে বেশ বুঝতে পারল মেঘ। সে গুটি গুটি পায়ে কিঞ্জার একদম গা ঘেঁষে বসল। তারপর কিঞ্জার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপু, তোমার মামাতো বোন মনে হয় অনেক রেগে গেছে, চোখ দিয়ে তো আগুন বের হচ্ছে, ও রাগলে আমার বইয়ের গেছে। তুই বেশি না বলে বকে চুপ করে বসে থাক। কিঞ্জার এই চাপা ধমক খেয়ে মেঘেরও ঠোঁট আঙুল দিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রইল। সবাই আবারও হইচই করে উঠল। রাহাত কোত্থেকে একটা অর্ধেক জল ভরা প্লাস্টিকের বোতল এনে মাদুরের মাঝখানে সজোরে ঘুরিয়ে দিল। বনবন করে ঘুরে বোতলের মুখ একসাথে অভ্রুর দিকে। রাহাত এক চোখ টিপে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, তা অভ্রু বাবু, ট্রুথ অফ ডেয়ার? অভ্রু একটু ভেবেই বলল, ট্রুথ। রাহাত এবার মোক্ষম সুযোগ পেয়ে চোখ নাচিয়ে বলল, এই অবধি কয়টা মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করেছি, সত্যি করে বল। রাহাতের এমন হাটের হাড়ি ভাঙা প্রশ্ন শুনে অভ্রুর মুখে সিঙ্গারা গলায় আঁকড়ে যাওয়ার জোগাড়। সে থমথম খেয়ে আমতা করে আশেপাশে তাকিয়ে বলল, ইয়ে মানে 5টা। তা বেশ বড় গুণী ছেলে। রাহাত আর আদ্রাত হাতাহাতি দিয়ে উঠল। এবার মিথিলার বোতলটা ঘুরতে তার শটাঙ্গে থামকালো নাক উঁচু সুচির সামনে। আদর সঙ্গে সঙ্গে মুখ চেপে মিথিলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কাম সারছে রে মিথু, এবার বাঘিনীকে খাঁচায় পেরো। কিন্তু মিথিলা কোনো প্রশ্ন করার আগেই সুচি বেশ দেমাক নিয়েই ফুপিয়ে বলে উঠল, ডেয়ার ডেয়ার, আমি ডেয়ার নেব। সুচি উত্তর শুনে কিঞ্জার এবার সোজা হয়ে নড়াচড়ে বসলো, ঠোঁটের কোণে এক শয়তানের হাসি ফুটিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ডেয়ার যখন নিয়েছি তখন আমাদের সবাইকে একটা সুন্দর গান গেয়ে শোনাও সুচি। গানের কথা শোনা মাত্রই সুচি এতক্ষণে হাস্যজল আর অহংকারী মুখটা এক নিমিষে চুপছে একটুখানি হয়ে গেল। সে তো ভেবেছিল কোনো কঠিন কাজ দেবে, কিন্তু গান গাইতে হবে সে ভাবেনি। তবুও নিজের মান সম্মান রক্ষা করতে সে কিছুটা আষ্ট গলায় গান ধরলো, ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলোয় চুরোই চুরোই পুড়ে রাখবো রে বন্ধু তোমার যতনে। সবাই ভেবেছিল সুচি বুঝি গান গেয়ে কান ফাটলো করে দেবে, কিন্তু দেখা গেল সুচির গানের গলাটাও অতটাও খারাপ নয়, বেশ মিষ্টি সুরে গাইলো সে। গান শেষ হতেই সবাই ভদ্রতার খাতিরে করতালি দিয়ে ওর গানের প্রশংসা করলো। আদরের হাত ধাক্কা আরও বোতল ঘোটানো হতে প্লাস্টিকের বোতলটা কয়েকবার পাক খেয়ে এবার তার মুখটা স্থির করলো একদম মেঘের দিকে। সুচি প্রথম থেকে মেঘকে একদম সহ্য করতে পারছিল না। তার একমাত্র কারণ হলো মেঘের গায়ের রং। ছাদের আড্ডায় বাকি সবাই বেশ ফর্সা, কিন্তু মেঘের গায়ের রং মায়াবী শ্যামলা, আর এই শ্যামলা রঙের কারণে সুচির মনে হচ্ছে মেঘ এই আড্ডায় বড্ড বেইমান আর কালো। তার বোতলটা মেঘের দিকে থামাতে সুচি যেন প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে সবার আগে চিৎকার করে মেঘকে জিজ্ঞেস করলো, তুই তার দেয়ার মেঘ। মেঘ নিজের
আনারকলির জামা ওড়নাটা ঠিক করতে করতে শান্ত গলায় বলল, ট্রুথ। শ্রুতি এবার তার বিষাক্ত চতুর্থ মাখানো চোখ দুটো মেঘের উপরে স্থির করলো। সবাইকে শুনিয়ে একটু চড়া আর উপহাসের সুরে মেঘে প্রশ্ন করলো, তার ট্রুথ যখন নিয়েছিস তবে সত্যি করে বল তো, তুই কি কাউকে ভালোবাসিস? তোর এই শ্যামলা রূপ দেখে কেউ কি আদৌ তোকে ভালোবাসতে রাজি হয়েছে? সুচির এমন বর্ণবাদী আর সরাসরি খোঁচা মারা প্রশ্ন পুরুষ তাদের হাসি খুশি পরিবেশটা এক পলকে থমকে গেল। মেঘের মুখে মিষ্টি হাসিটাও যেন এক ধাক্কা মিলিয়ে গেল। কিন্তু সুচি এমন বর্ণবাদী আর অহংকারী প্রশ্নের জবাবে মেঘ একটু রেগে গেল না। সে অত্যন্ত শান্ত গম্ভীর চোখে সুচির দিকে তাকালো। তার মায়াবী শ্যামলা মুখে এক অদ্ভুত উদাসীনতা ভর করলো। সে নিজের ভেতরে সবটুকু অনুভূতি চেপে রেখে মেঘ অত্যন্ত ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা বলতে কিছু হয় না। যাকে আমরা ভালোবাসা বলে দাবি করি তা হলো মোহ মায়া ইন্দ্রজালের ফেলে পথ ভ্রষ্ট করে জীবনকে ধ্বংসের মুখে ফেলা। জীবন নষ্টকারী ভালোবাসাকে আমি ঘৃণা করি, সাথে পুরুষের জাতি মিথ্যে ভালোবাসাকেও। মেঘের মুখ থেকে এমন শক্ত পরিমিত আর পুরুষ বিরোধী কথা শুনে মাদুরে বসা প্রতিটি মানুষ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। 17-18 বছরের একটা চঞ্চল মেয়ের মুখে এমন জীবনমুখী কিন্তু চরম নেতিবাচক দর্শক ওরা কিছুতেই মেলাতে পারল না। কেন মেঘের এমন পুরুষ জাতির প্রতি এত ঘৃণা? তার কারণ বাকিটা ভেবেও পেল না। এদিকে ছাদের দরজার কাছে আসতে শীর্ষ মেঘ এ প্রতিটা কথা খুব স্পষ্ট করে শুনতে পেল। মেঘের অবলিয়র বলে যাওয়া সেই বাক্যগুলো যেন শীর্ষ শক্ত পুরুষের বুকে বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। তার হাতে জ্বলন্ত সিগারেটের আঙুল ফাঁকে স্বস্তি হয়ে রইল। শীর্ষক মনে এক মস্ত বড় প্রশ্নের উকি দিল, ঠিক কি এমন ঘটেছিল মেঘের অতীত জীবনে যার জন্য সে প্রেম, ভালোবাসা আর পুরুষ এসের ভালোবাসাকে এত ঘৃণা করে? এর পেছনে আসল রহস্যটা কি? শীর্ষ দরজার আড়ালে দাঁড়িয়ে মেঘের সে স্নান মুখের দিকে তাকালো। তার ভেতরে জেদ আর মেঘের পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবার আরো কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের চিবুক শক্ত করে মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা আওড়ে বলল, যে ভালোবাসা ওর পুরুষ জাতি আজ তুমি ঘৃণা করেছো তার জন্যই দিওয়ানি হবে তুমি। অবশ্যই সেই পুরুষ ও বাসাটি হবে এই আমি। নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করছি, তোমাকে আমাতে বিভোর করে আমার ভুল ধারণা ভেঙে দেবো সুইট হার্ট। মেঘের মনে পুরুষদের নিয়ে তৈরি হওয়া এই ভুল ধারণায় সে যে কোনো মূল্যে ভুল প্রমাণ করবেই। মুছে দেবে মেঘের মনে জমে থাকা সব কষ্ট, ব্যথা, সব পুরনো বেদনা। শীর্ষ আর ছাদে গেল না, ধীরে পায়ে সেখান থেকে নিজের ঘরের দিকে ফিরে গেল। এদিকে ছাদে সুচি মেঘের উত্তর শুনে দমে যাওয়ার পাত্র ছিল না। সে মেঘের দিকে তাকিয়ে আবার কুচ্ছিত চতুর্থ নিয়ে বলল, তা তোমার এমন অদ্ভুত আর পুরুষ বিরোধী ধারণা আসল কারণটা কি শুনি? সুচি এই দ্বিতীয় প্রশ্ন শুনে মেঘ নিজের কপাল কুঁচকে ফেলল। সে একজোড়া ভ্রু নাচিয়ে অত্যন্ত কড়া আর শটাং গলায় বলল, খেলার নিয়ম অনুযায়ী একটি মাত্র প্রশ্ন করার কথা ছিল আপনার। আপনি প্রশ্ন করেছেন, আমি নিয়ম মেনে তার উত্তর দিয়েছি। এর বাইরে আর কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয়, পারবও না। মেঘ এমন মুখের ওপর দেওয়া জবাবে সুচি সবার সামনে আবারও চরম অপমান বোধ করে মুখ কালো করে ফেলল। এদিকে ওদের এই কথা কাটাকাটির মাঝে দলের কেউই খেলা করেনি যে মেঘের ওই কথাগুলো শোনার পর থেকে অভ্রু পুরো মুখে এক গাঢ় অন্ধকার নেমে এসেছে। সাথে বাকি কেউ না জানলেও অভ্রু খুব ভালো করে জানে মেঘের এই মানসিকতার পেছনে আসল কারণটা কি। কারণ অভ্রু যে মেঘের আপন ভাই নোমান। অভ্রু আর মেঘ ওরা 3 ভাই বোন, আর মেঘ হচ্ছে ওদের দুজনের কলিজের টুকরো, অনেক আদরের ছোট বোন। বোনের জীবনে সেই পুরো ঝড় আর তার ভেতরে ভাঙচুর অভ্রু নিজের চোখেই দেখেছে। অভ্রুর আকাশের দিকে তাকিয়ে মনে মনে এক বুক দীর্ঘশ্বাস ফেল। সে 2 হাত জোর করে আল্লাহর কাছে আকুল প্রার্থনা জানিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, কেউ কি নেই আমার এই অবুঝ বনুর মনে ভেতরে এই ভুল ধারণাকে ভাঙার? সব পুরুষ যে এক নয়, সব ভালোবাসা যে মিথ্যে নয়, এই সত্যটা ওকে বোঝার তৌফিক দান আল্লাহ। ওর জীবনে এমন কাউকে এনে দাও যে ওর সব ক্ষত সরিয়ে দেবে। অভ্রু এই নীরব প্রার্থনার মাঝে শেষেমেশে ট্রুথ অর ডেয়ার খেলা আসরটা শেষ হলো। একে একে সবার দিকে বোতল ঘুরিয়েছিল। সবাই কম বেশি মজাও করলো, কিন্তু সুচির ওই একটি প্রশ্নের পর থেকে মেঘের মনটা যেমন পুরোপুরি খারাপ হয়ে গেল, তেমনি মেঘের ভাই অভ্রুর বুকেও এক নীরব কষ্টের ঝড় বইতে লাগলো। রাত তখন বেশ গভীর। কারদার
বাড়ির সবাই রাতে খাবার শেষ করে যে যার যার ঘরে শুতে চলে গেছে। চারদিকে একদম নিঝুম থমথমে, কিন্তু পুরো বাড়ি ঘুমেও মেঘের চোখ আজ এক ফোঁটা ঘুম ছিল না। এসি ফুল স্পিডে চলাও তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে। বিছানার এপাশ ওপাশ করতে তার চোখের সামনে বরাবর ভেসে উঠতে লাগলো অতীতের ঘটে যাওয়া কিছু বিভীষিকাময় সেরা সেরা দৃশ্য। তার কানের পর্দায় সে তীব্রভাবে বাজতে লাগলো কিছু চেনা কণ্ঠের আর্তনাদ। ওরা আমার সব কেড়ে নিয়েছে রে মেঘ, আমি ধর্ষিতা, ধর্ষিতা আমি। ভালোবাসা বলে আসলে কিছু হয় না রে, কিছু না। পুরুষ জাতিটাই এমন, ওরা সবাই স্বার্থপর, সবাই প্রতারক। এমন ভয়াত্মক স্মৃতিগুলো মাঝে হঠাৎ করে মেঘের চোখের সামনে ভেসে উঠলো একটা সম্পূর্ণ ফাঁকা ঘুটঘুটে অন্ধকার ঘর। আর নেই ঘরের সিলিং ফ্যান, ঝুলতে থাকা একটা মোটা রাশি। কেউ একজন নির্ঝুম হয়ে ঝুলেছে ওটাতে। চেনা সেই মুখটা নিথর মস্তিষ্কের ভেতর। এই ভয়াত্মক দৃশ্যটা ভেসে উঠতেই মেঘ আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দোকানে হাত চেপে তীব্র এক চিৎকারে পড়ে উঠল, না না, সব ঘুম, সব মিথ্যে। মেঘের এই বুক ফাটানো চিৎকার শুনে ওদিকে এচাউর ওয়াশরুম থেকে অজু করে হন্তদন্ত হয়ে দ্রুত বেরিয়ে এলো তার মা আলেয়া বোন বানু। ঘরের আলো আধারিতে এসে তিনি দেখলেন মেঘ দুই কানে পাগলের মতো হাত চেপে বিছানায় পাশে দাঁড়িয়ে ছটফট করছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। মেয়ের এই চেনা কিন্তু ভয়ার্থক অবস্থা দেখে আলেয়া বানু কলিজায় শুকিয়ে গেল। তিনি চরম ঘাবড়ে গেলেন। মেঘ, আম্মা, তোমার কি আইছে? এমন করতাছো কেন তুমি? আলেয়া বানু দ্রুত এগিয়ে এসে মেঘের হাত দুটো ধরার চেষ্টা করলেন, কিন্তু মেঘ তখন এক ঘরের মধ্যে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ রেখেই অবিরয় ধারায় কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, মা মা, ওই দেখো ঝিলি, ঝিলি বুঝে ঝুলেছে। ওই দেখো ফ্যানের সাথে ও কেমন করে ঝুলেছে মা। ওরে মা, নামাও, ওরে বাঁচাও মা, ও মারে মরে যাবে। মেয়ের এই করুণ আর্তনাদ আর ঝিলির নামটা শোনা মাত্রই আলিয়া বানুর বুকটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। পুরনো সেই একরাশ তীব্র আর ভয় আর তার বুকে এসে আছড়ে পড়ল। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে পরম মমতায় জড়িয়ে ধরে নিজের অবুঝ মেয়েকে শক্ত করে চেপে ধরলেন নিজের বুকের সাথে। মেঘের চুলে আর মাথায় হাত বোলাতে বোলাতে নিজের কান্না চেপে ধমকের সুরে কিন্তু নরম গলায় বলেন, ও কিছু না মা, ও সব কিচ্ছু না, ও সব তোমার মনের ভ্রম। কোথায় ঝিলি? ঝিলি তো এখানে নেই মা, ও তো অনেক দূরে চলে গেছে। শান্ত হও আম্মা, শান্ত হও। মায়ের বুকের অমন চেনা হাতের স্পর্শ ধীরে ধীরে মেঘের ভেতরে সে কাল্পনিক ঝড়টা কিছু কিছু শান্ত এলো। তবে তখনও তার পুরো শরীরটা কাঁপছিল, চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে মায়ের বুকে মাথা রেখে একদম দুর্বল ভাঙা গলায় বলল, মা, পানি খাবো। আলেয়া বানু চটজলদি টেবিলের উপর থেকে পানির জগ থেকে এক গ্লাস পানি ঢেলে মেঘের মুখের সামনে ধরলেন। মেঘ যেন এক মরুর তৃষ্ণা নিয়ে গ্লাসটা ধরে ঢক ঢক করে পুরোটা পানি এক নিঃশ্বাসে পান করে নিলেন। পানি খাওয়া শেষ হলে আলেয়া বানু আলতো করে মেঘের বিছানা শুইয়ে দিল। তারপর নিজেও মেঘের পাশে শুয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে গুনগুন করে ঘুমাতে লাগলেন। বেশ কিছু সময় পর মেঘের দীর্ঘ শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে আলেয়া বানু ঝুমুলের মেয়েটার অবশেষে ঘুমের রাজত্বে তলিয়ে গেল। তিনি আগলা আলেয়ার মেঘের সেই মায়াবী চোখে জলে ভেজা শ্যামলা ফেসটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেঘকে নিয়ে ওনার চিন্তার কোনো শেষ নেই। চোখের সামনে নিজের আরেকটা মেয়ের মতো আদরের ঝিলিককে যেভাবে হারিয়ে যেতে দেখেছে, যেভাবে একটা নরপশু আর মিথ্যে ভালোবাসার জলে পড়তে একটা, আর সেই ভয়টা ওনার বুকে স্থায়ী ও বাসা বেঁধেছে। তাই তো তিনি মেয়েকে এত কড়া শাসনে রাখেন, কারণে অকারণে সবার সামনে গালমন্দ করেন। এটাই তো ভয় তার। এই একমাত্র চঞ্চল মেয়েটা যদি কোনোদিন ওই ঝিলির মতো সমাজ আর পুরুষের মিথ্যে ভালোবাসার শিকার হয়ে চিরতরে হারিয়ে যায়। মা তো সন্তানের সুরক্ষার জন্যই বুকের ভেতর এইটুকুই ভয় আর শাসন জমিয়ে রাখায় যে ওনার স্বভাব। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মেজর কার দাঁত চলবে।